আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 2010 অক্টোবর মাসের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরেই পাহাড়গঞ্জ বলে একটা এলাকা আছে। সেই এলাকাটাতে প্রচুর গেস্ট হাউস আর প্রচুর হোটেল আছে। সেখানকারই একটা হোটেলটার নাম মহারাজা ক্যাসেল। সেখানে দুপুরবেলায় 12টার সময় 207 নম্বর রুম সার্ভিসের লোকজনরা বারবার সকাল থেকে কয়েকবার কিন্তু নক করেছিল, দরজা কেউ খুলছিল না। তো রিসেপশন থেকে তাদেরকে বলা হয় যে ভেতরে গিয়ে দেখতে যে কি প্রবলেম হয়েছে। তো হোটেলের একজন স্টাফ দরজাটা ঠেলতেই দরজা খুলে যায়। সে ভেতরে যায়, গিয়ে দেখে যে ভদ্রমহিলা একটা ভদ্রলোকের সাথে সে রাত্রেবেলায় এই হোটেল রুমে থাকতে এসেছিল। তো সে যখন ভেতরে ঢোকে দেখে ভদ্রমহিলার শুয়ে রয়েছে খাটের উপরে, দেখেই বোঝা যাচ্ছে যে সে আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে সে ছুটে বাইরে চলে আসে, এসে বাকি স্টাফেদেরকে ঘটনাটা বলে। সবাই ভেতরে যায়, দেখে। এদিকে পুলিশকেও খবর দিয়ে দেওয়া হয়। পুলিশ আসে, পুলিশ এসে জিজ্ঞেস করে যে এই ভদ্রমহিলার নাম কি বা এ কার সাথে এসছিল। রেজিস্টার দেখে বলে দেওয়া হয় যে রাত্রেবেলায় এ নিজের হাজব্যান্ডের সাথে এসছিল। তারা রেজিস্টারে নাম লিখেছিল বিনোদ আর মহিলার নাম ছিল নেহা, দুজন স্বামী স্ত্রী। আর অ্যাড্রেস লিখেছিল আলিগড়ের একটা অ্যাড্রেস আর একটা ফোন নাম্বার ছিল। সেই ফোন নাম্বারে যখন পুলিশ ফোন করে তো দেখা যায় যে ফোনটা সুইচ অফ আছে। এবার পুলিশের একটা টিম আলিগড় রওনা হয়। আলিগড় রওনা হয়ে তারা একটা 610 নম্বর আর যে গলির নাম লিখেছিল সেখানে গিয়ে খোঁজ নেওয়া হয়। বোঝা যায় যে অ্যাড্রেসটা পুরোপুরি মিথ্যা। তখন পুলিশ বুঝতে পারে যে বিনোদ আর নেহা যে নাম দুটো লেখানো ছিল সেগুলোও নিশ্চয় মিথ্যা। তো পুলিশ এবার বুঝতে পারছিল না যে কিভাবে খুঁজে বের করবে। পুলিশের টিম আবার সেই রুমটাতে যায় যেটাতে ওই স্বামী স্ত্রীর যে হোটেলের রুমটাতে ছিল। হোটেল রুমটা সিল করাই ছিল। তারা এসে দেখে যে পুরো হোটেল রুমটা খালি, কোনো এমন জিনিস নেই যেটা থেকে পুলিশ কোনো ক্লু পাবে। তো পুলিশের যে ইন্সপেক্টর ছিলেন তার চোখ পড়ে টেবিলের ওপরে একটা কাগজ ছিল, তাতে কিছু একটা মোড়া ছিল। তো সেখানে গিয়ে তিনি দেখেন যে ওই কাগজটার মধ্যে একটা লুচি আছে। তো তিনি লুচিটা সরিয়ে ফেলে দেন, আর যে কাগজটা ছিল সে কাগজটা দেখছিলেন। তিনি তাতে দেখেন যে শহীদ বিজেন্দ্র সিং ফিলিং স্টেশন, হরিয়ানা, এই নামে একটা বিল ছিল, একটা পেট্রোল পাম্পের বিল কিছু লেখা ছিল না, একটা সাদা বিল, ওপরে ঠিকানাটা লেখা ছিল। পুলিশের টিমের মনে হয় যে এবারে যে অ্যাড্রেসের এই পেট্রোল পাম্পটা সেখানে যাওয়া উচিত। তো পুলিশ টিম সেখানে চলে যায়। ন্যাশনাল হাইওয়ে রেওয়াড়ি বলে একটা জায়গা, হরিয়ানাতে সেটা। সেখানে কিন্তু বেশি খুঁজতে হয়নি, পেট্রোল পাম্পটা পাওয়া গেছিল। পেট্রোল পাম্পের মালিকের নাম ছিল দুষ্মন্ত। তার কাছে গিয়ে বিলটা দেখানো হয় যে এটা কি আপনার পেট্রোল পাম্পের বিল? সে দেখা মাত্রই ওপরে যে অ্যাড্রেসটা বা তাদের বিলের ওপরে যেমনভাবে লেখা থাকে তাদের অ্যাড্রেস, তো সেটা দেখে সে সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ আমাদেরই বিল। তারপরে সে কিছুক্ষণ খুব মন দিয়ে বিলটার দিকে তাকিয়ে থাকে। তারপরে সে বলে যে এই বিলটা আপনাদের কাছে কি করে এলো? পুলিশ বলে যে সেটা তো আপনি জানবেন, আমরা তো এই বিলটা ধরে খুঁজতে খুঁজতেই আপনার এখানে এসে পৌঁছেছি। তখন সেই পেট্রোল পাম্পের মালিক দুষ্মন্ত বলে যে বিলের ওপরে একটা নম্বর লেখা রয়েছে যেটা একটা সিরিজের নম্বর। এই যে বিলটা, এটা আমরা উষা প্রিন্টিং হাউস বলে একটা জায়গায় ছাপাতে দিয়েছি। এখনও বিলটা আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যে বিলটা রয়েছে এখনও 1 মাস মতো সেই বিল বুকটা চলবে, তারপরে আমরা ওই বিলটা নিয়ে আসবো, এখনও ডেলিভারি নেওয়া হয়নি। তাহলে যেটা আমাদের পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছায়নি সেই বিলটা আপনি কি করে পেলেন? সেই জন্যই আমি অবাক হয়ে যাচ্ছি। পুলিশ খুব ভালো করে দেখে যে তিনি সত্যি কথা বলছেন নাকি কিছু লুকাবার জন্য মিথ্যা কথা বলছেন। তার যে পেট্রোল পাম্প, তার কোনো স্টাফ ছুটিতে আছে কিনা, সবাই সেখানে
আছে কিনা সবার সাথে কথা বলে দেখার পরে বোঝা যায় যে পেট্রোল পাম্পের মালিক ঠিক কথাই বলছে, তিনি এই বিলটার ব্যাপারে কিছু জানেন না। তার কাছে জানতে পারা যায় যে উষা প্রিন্টিং হাউস নামের একটা প্রিন্টিং প্রেস যেটা রেওয়াড়িতেই ছিল, সেখান থেকে তারা বহু বছর ধরেই নিজেদের বিলটা ছাপিয়ে থাকেন। তো সেই প্রেসে চলে যায় পুলিশের টিম। এবার পুলিশের টিম সেখানে গিয়ে জিজ্ঞেস করে যে এই যে হ্যান্ডবিলটা, এটা আপনাদের এখানে ছাপানো হয়েছে কিনা। তো প্রেসের মালিক বলে যে হ্যাঁ, এই হ্যান্ডবিলটা আমাদের এখানেই ছাপানো হয়েছে, আর আমাদের এখানে এখনও এটা ছাপিয়ে রাখা হয়েছে, ডেলিভারি করা হয়নি। তো পুলিশ সমস্ত ঘটনাটা তাকে জানায়। তিনি নিজের সব স্টাফেদের ডেকে পাঠান যে এই হ্যান্ডবিলটা আমাদের এখানকার ছাপানো, এটা ডেলিভারি হওয়ার আগে বাইরে গেল কি করে। তো তারা সবাই বলে না, আমরা তো কিছু জানি না কিভাবে এটা হয়েছে। তো তিনি জিজ্ঞেস করেন সব স্টাফ আছে কিনা, সবাই নিয়মিত আসছে কিনা। তো একজন বলে যে তাদের প্রেসে কাজ করে একটা ছেলে, তার নাম বিনোদ। বিনোদ 3 দিন ধরে আসছে না, কারণ তার বোনের বিয়ে আছে ইটা বলে একটা জায়গায়, সে সেখানে গেছে। পুলিশ এবার মনে মনে ঠিক করে তাহলে ইটা যেতে হবে বিনোদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। তার আগে পুলিশের মনে হয় যে বিনোদের যে ঘর যেখানে বিনোদ থাকে সেখানে একটু সার্চ করে দেখা উচিত। পুলিশ টিম চলে যায় ঠিক প্রেসের পাশেই একটা বাড়িতে, সে ভাড়ায় থাকতো। তো বাড়ির মালিককে জিজ্ঞেস করা হয় যে বিনোদ যে রুমটাতে থাকে সেই রুমটা খোলা যাবে কিনা। তো সে বলে হ্যাঁ অবশ্যই। রুমটা খোলা হয়, তারপরে ভেতরে ঢোকে পুলিশ টিম। ভালো করে খোঁজে, কিচ্ছু পাওয়া যায় না। কয়েকটা ফোনের বিল পাওয়া যায়। সেই ফোনের বিলটা ছিল কোনো একটা পাবলিক বুথ থেকে আরও একটা বুথে ফোনটা করা হতো ফিরোজপুর নামের পাঞ্জাবের একটা জায়গাতে, আর ফোনটা করা হতো রেওয়াড়ির একটা পাবলিক বুথ থেকে। সেই সময় 2010 সাল, সেই সময় কিন্তু ঘরে ঘরে মোবাইল থাকতো না। তখন সব লোকজনেরা বুথ থেকেই ফোন করত। সেই বুথের অ্যাড্রেসটা পাওয়ার পরে পুলিশ টিম ফিরোজপুর সেই বুথে চলে যায়। বুথে যাওয়ার পরে তাদের টেলিফোন বুথের যে বিলগুলো সেগুলো তাকে দেখানো হয়। অনেক বিল ছিল, বহুবার কথা হয়েছিল। সেই বুথে বিলটা দেওয়া হয়, বলা হয় যে এই নম্বর থেকে আপনার বুথে কি ফোন আসতো। সে বলে হ্যাঁ আসতো। আমাদের বুথের পাশেই একটা শ্রীনিবাস শর্মা বলে এক ভদ্রলোকের বাড়ি রয়েছে, ওনার স্ত্রীর নাম রেশমা। তো রেশমাকে কেউ একজন ফোন করতো, আমরা রেশমাকে ডেকে দিতাম। প্রথমে সে ফোন করে বলতো যে সে রেশমার আত্মীয় বলছে, 10 মিনিট পরে আবার সে কল করতো, আমরা ততক্ষণে রেশমাকে খবর দিয়ে দিতাম। রেশমা আসতো, রেশমা এসে ফোন কলে কথা বলতো। আর এই কথাগুলো অনেক লম্বা লম্বা কথা বলতো, অনেক কথা চলতো। পুলিশ টিম শ্রীনিবাস শর্মা মানে রেশমার যে হাজব্যান্ড তার কাছে যায়, গিয়ে বলে যে আপনার স্ত্রীর কাছে আপনার কোন আত্মীয়র ফোন কল আসতো বারবার হরিয়ানার রেওয়াড়ি থেকে। তো ভদ্রলোক একটু বিরক্ত হয়ে যান। তারপর তিনি বলেন যে ওই ফোন কলের ব্যাপারে আমি কিছু জানি না, সরি। কিন্তু পুলিশ বলে যে আপনার স্ত্রীর কাছে বারবার একজনের ফোন আসতো, তো আমরা তাকে খুঁজছি, ঘটনাটাও তাকে জানানো হয়। তখন তিনি একটা গল্প বলেন পুলিশকে। তিনি বলেন তার বাড়িতে বিভিন্ন লোকেদেরকে ভাড়ায় ঘর দেওয়া হয়। বেশ কিছু আগে তিনি প্রমোদ নামের একটা ছেলেকে ভাড়ায় ঘর দিয়েছিলেন। তার স্ত্রী রেশমার সাথে প্রমোদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি একদিন সচক্ষে তাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন। দেখার পরে তিনি নিজের স্ত্রীকে খুব মারধর করেছিলেন, আর ভাড়াটে প্রমোদকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর থেকেই তিনি ভেবেছিলেন যে প্রমোদের সাথে তার স্ত্রীর আর কোনো সম্পর্ক বোধহয় নেই। প্রমোদ কিন্তু তার বাড়ি ছেড়ে চলেও গেছিল। তার স্ত্রী কিন্তু প্রমোদের সাথে কথাবার্তা বলা বন্ধ করেনি। প্রমোদ বুথ থেকে রেশমার সাথে ঠিক সেই যে পাশে একটা বুথ আছে সেখানে ফোন কল করতো, আর রেশমা ফোনটা এসে
রিসিভ করত। এইভাবেই লম্বা সময় চলে। কিন্তু শ্রীনিবাস শর্মা নিজের চোখে নিজের স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় অন্য কারোর সাথে দেখেছিলেন, তারপরে তিনি নিজের স্ত্রীকে একদম সহ্য করতে পারতেন না। কারণে অকারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। একদিন খুব ঝগড়া করে তার স্ত্রী তাকে ছেড়ে কোথাও একটা চলে যায়, কিন্তু তিনি মনে মনে ভেবেছিলেন গেছে ভালো হয়েছে, কারণ তিনি তার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাইছিলেন না। তাকে দেখলেই নাকি তার রাগ হতো। স্ত্রী চলে যাওয়ার ঘটনাটা তিনি কাউকেই বিশেষ করে বলেননি, কেন চলে গেছে সেটাও বলেননি। সেই জন্য আশেপাশের লোকরা বা পাশেই যে বুথ রয়েছে তারাও জানে না যে শ্রীনিবাস শর্মা স্ত্রী বাড়ি ছেড়ে কোথাও একটা চলে গেছে। শ্রীনিবাস বলেন যে তার স্ত্রী কোথায় চলে গেছে, কার সাথে আছে, সে একদম খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। তবে তার ধারণা যে তার স্ত্রী তার যে পুরনো ভাড়াটে মানে প্রমোদ, তার সাথেই কোথাও একটা আছে। পুলিশ টিমের কিন্তু পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে মহারাজা হোটেলে যে মার্ডারটা করেছিল সেই মহিলাটা হয়তো রেশমা ছিল, আর যে করেছিল সে প্রমোদ ছিল। শ্রীনিবাস শর্মাকে যে মারা গেছিল সেই মহিলার ফটো দেখানো হয়, তিনি চিনে ফেলেছিলেন। তিনি বলেন যে হ্যাঁ, এটাই তার স্ত্রী। পুলিশ এবার নিশ্চিত হয়ে যায় যে প্রমোদ মানে সেই প্রিন্টিং প্রেসের কর্মচারী, সেই রেশমাকে মেরে ফেলেছে। পুলিশ প্রমোদকে খুঁজতে খুঁজতে টাকি, যেটা ছিল প্রমোদের হোমটাউন, সেখানে চলে যায়। সেখানে গিয়ে প্রমোদকে অ্যারেস্ট করে। প্রমোদকে অ্যারেস্ট করে দিল্লি নিয়ে আসা হয়। তারপরে তার কাছে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদে প্রমোদ যে গল্পটা বলে সেটা এবার বলবো। প্রমোদ বলে রেশমা নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করার পরে তার কাছে চলে আসে। সে খুব খুশি হয়। রেশমা আর সে একটা ভাড়া ঘরে একসাথে থাকতে শুরু করে। আর সে প্রিন্টিং প্রেসে কাজ করত, কিন্তু তার স্যালারি খুব কম ছিল। রেশমা নিজের হাজবেন্ড শ্রীনিবাসের সাথে যেভাবে থেকেছিল, যেভাবে আনন্দ করেছিল, যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, শপিং করত, সেই সবগুলো করতে চাইছিল প্রমোদের সাথেও, যেগুলো কিন্তু প্রমোদ করাতে চাইলেও করাতে পারছিল না, কারণ তার সামান্য মাইনে। কিন্তু রেশমা কিছুতেই বুঝছিল না, তার চাহিদা দিনকে দিন বাড়ছিল। দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আশেপাশের লোকজনেরা জানতো তারা স্বামী স্ত্রী, কিন্তু আসলে তারা লিভ ইনে থাকছিল। এদিকে শ্রীনিবাস শর্মা নিজের স্ত্রীকে খুঁজছিলও না, ফিরে পেতেও চাইছিল না। তাদের খুব সুবিধা হয়, তারা থাকছিল। কিন্তু প্রমোদ খুব ঝামেলায় পড়ে যায়, কারণ প্রমোদ কিছুতেই রেশমার চাহিদা মেটাতে পারছিল না। প্রমোদ এবার মনে মনে একটা প্ল্যানিং করে। সে যদি নিজের বাড়িতে যাওয়ার সময় দিল্লিতে কোথাও একটা কোনো গেস্ট হাউসে নিজের লিভ ইন পার্টনার রেশমাকে মেরে ফেলে, তাহলে কেউ তাকে খুঁজে পাবে না। সে রেশমাকে বলে যে আমি তোমার সাথে বিয়ে করব, তো বোনের বিয়ে আছে, আগে বাড়ি চলো, বোনের বিয়েটা হয়ে গেলে তারপর আমি আর তুমি বিয়ে করব। তো জামা কাপড় ইত্যাদি কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা খালি হাতেই যাব, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, আমরা নতুন নতুন জামা কাপড় সেখানে গিয়ে কিনব। সেই প্ল্যানিং করে তারা খালি হাতে রেওয়াড়ি থেকে চলে যায় নিউ দিল্লি। স্টেশনে নামে, স্টেশনের কাছেই পাহাড়গঞ্জে একটা হোটেলে থাকে। সে খাবার কিনেছিল, সেই খাবারের প্যাকেটটা ঠিক ছিল না। তার পকেটে সেই যে তৈরি হচ্ছিল বিল, তার কয়েকটা কাগজ ছিল। তো সে সেই বিলটার ওপরে সেই লুচিটা রেখেছিল, যার থেকে সে ধরা পড়ে। রাত্রেবেলায় সে আর রেশমা খাওয়া দাওয়া করে। রেশমা যখন শুয়ে পড়ে তখন সে একটা বালিশ দিয়ে তার মুখ চাপা দিয়ে তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। যখন হালকা সকাল হয়েছে তখন সে বাইরে বেরিয়ে যায়, দরজাটা টেনে দিয়ে যায়, বন্ধ করে না। আর রিসেপশনে সে বলে যায় যে আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছি, আমার স্ত্রী ভেতরে ঘুমাচ্ছে, আমি একটু পরেই আসছি। তো তারপরে সে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের বুদ্ধিমত্তায়, পুলিশের চেষ্টায় সে ধরা পড়ে গেছিল। প্রমোদ এখন জেলে রয়েছে, লোয়ার কোর্টে তার কেস চলছে।